আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি পরিসংখ্যান প্রথম পত্রের ফার্স্ট অধ্যায়ের এই ক্লাসে। আমি মুফরাদ হাসান মুগ্ধ, বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার পরিসংখ্যানের চলক ও বিভিন্ন প্রতীকের ধারণা। তাই চলো দেরি না করে আজকের ক্লাসটা আমরা শুরু করি। আচ্ছা, তো প্রথমে আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে পরিসংখ্যানের উৎপত্তি কোথা থেকে হয়েছিল। তো পরিসংখ্যান শব্দটা মূলত তোমার ল্যাটিন শব্দ স্ট্যাটাস থেকে এসেছে। হ্যাঁ, তো এখানে যেই জিনিসটা আমার হাইলাইট করতে হবে বা এমসিকের জন্য যেটা ইম্পর্টেন্ট, এটা একটা ল্যাটিন শব্দ থেকে এসেছে। হ্যাঁ, তারপরে এটা ইটালিয়ান শব্দ স্ট্যাটিস্টা, তারপরে স্ট্যাটিস্টিক থেকে স্ট্যাটিস্টিক্স হয়েছে। হ্যাঁ, তো পরিসংখ্যান শব্দের মূল অর্থ কী ছিল? রাজনৈতিক অবস্থা। প্রতীতি শব্দের অর্থ কী ছিল? রাজনৈতিক অবস্থা। তো প্রাচীনকালে যে পরিসংখ্যানটা ইউজ হতো এটা মূলত রাজা বাদশাগণ তাদের রাজকার্য পরিচালনার জন্য প্রজার সংখ্যা কত ছিল, সৈন্য সংখ্যা কত ছিল, জন্ম মৃত্যুর সংখ্যা ইত্যাদি তোমার বিবেচনা করতো। হ্যাঁ, পরিসংখ্যানের ক্ষেত্রে। ওকে, তাই পরিসংখ্যানকে সে সময় রাজাদের বিজ্ঞান বলা হতো। বর্তমানে পরিসংখ্যান কিন্তু শুধু রাষ্ট্রীয় কার্যকলাপের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা জ্ঞান বিজ্ঞানের একটা শাখা। এই শাখায় কোনো বিষয়ে সংখ্যাত্মক তথ্য, এই জিনিসটা মাথায় রাখবা, এটা একটা সংখ্যাত্মক তথ্য। সংখ্যাত্মক তথ্য সংগ্রহ, উপস্থাপন, গাণিতিক বিশ্লেষণ করে ব্যাখ্যাসহ সিদ্ধান্ত নেওয়া হয়। তাহলে পরিসংখ্যান মূলত কি? এটা একটা জ্ঞান বিজ্ঞানের এমন একটা শাখা যেখানে সংখ্যাত্মক তথ্য সংগ্রহ, উপস্থাপন, গাণিতিক বিশ্লেষণ করে ব্যাখ্যাসহ সিদ্ধান্ত নেওয়া হয়। ওকে, তো পরিসংখ্যানের মূলত দুইজন মানে মনীষী আছে, একজন হচ্ছে কার্ল পিয়ারসন আর একজন হচ্ছে আর.এ. ফিশার। হ্যাঁ, তো এদের দ্বারা পরিসংখ্যানিক জগতে আবির্ভাব ঘটে। তো এখানে আর যে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আছে যে পরিসংখ্যান শাস্ত্রে আর কে কে অবদান রাখছে, স্যার গ্যালটন, ককরান, ফেলার, আব্রাহাম ওয়ার্ল্ড, প্যাসকল। হ্যাঁ, প্যাসকলীয় একটা সূত্র আছে, ডি ময়েভার, সিয়ার ইত্যাদি। বাংলাদেশের পরিসংখ্যানে কে অবদান রাখেন? কাজী মোতাহার হোসেন চৌধুরী। হ্যাঁ, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের এবং পরিসংখ্যান গবেষণা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ছিলেন। তার আবিষ্কৃত হোসাইন চেন এর জন্য তিনি ব্যাপক পরিচিত। তাহলে হোসাইন চেনের আবিষ্কারক কে ছিল? কাজী মোতাহার হোসেন চৌধুরী। ওকে, তারপরে পরিসংখ্যানের অর্থ এখানে দেওয়া আছে। এক বচন ও বহুবচন অর্থ পরিসংখ্যানকে আমরা ব্যবহার করতে পারি। তো প্রথমত বহুবচন অর্থে পরিসংখ্যানের অর্থ কি? কোনো ঘটনা বা বিষয়ের সংখ্যাত্মক প্রকাশ। হ্যাঁ, যে কতগুলো ছেলে শিশুর সংখ্যা, ঢাকা সিটি কলেজে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সংখ্যা, এটা হচ্ছে বহু বচনে। আর এক বচন অর্থে পরিসংখ্যানের অর্থ হচ্ছে এটা সূত্র, নীতি বা কার্যপ্রণালী। সূত্র, নীতি বা কার্যপ্রণালী, অর্থাৎ কোনো সংখ্যাভিত্তিক তথ্য সংগ্রহ, উপস্থাপন, বিশ্লেষণ এবং ব্যাখ্যাদানের যে বৈজ্ঞানিক পদ্ধতি, এটাকে আমরা পরিসংখ্যান বলে থাকি। হ্যাঁ, তো এখানে দুইটা ইম্পর্টেন্ট সংজ্ঞা আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে নমুনাজমান কাকে বলা হয়? নমুনা তথ্যের গাণিতিক বৈশিষ্ট্যকে নমুনাজমান বলা হয়। গাণিতিক বৈশিষ্ট্যকে নমুনাজমান বলা হয়। এবং নমুনা গড়, নমুনা ভেদাঙ্ক, নমুনা গড়, নমুনা পরিমিত ব্যবধান ইত্যাদি নমুনাজমানের উদাহরণ। নমুনাজমানের উদাহরণগুলো কি কি? ভেদাঙ্ক, গড় ব্যবধান, নমুনা পরিমিত ব্যবধান ইত্যাদি। হ্যাঁ, তো নমুনাজমান বা স্ট্যাটিস্টিক হলো নমুনার বৈশিষ্ট্য। এটা কি? একটা তোমার নমুনার বৈশিষ্ট্য যার মাধ্যমে সমগ্রকের বৈশিষ্ট্য ধারণা করা হয়। অর্থাৎ আমরা যেমন একটা, যখন ধরো এক হাঁড়ি ভাত যখন আমরা রান্না করি, একটা ভাত টিপলে যেমন বুঝতে পারি সমগ্র তোমার হাঁড়ির কি অবস্থা, তেমনি নমুনার মান হচ্ছে একটা ভাত আর সমগ্রক হচ্ছে ভাতের পুরা হাঁড়িটা। বোঝা গেল? একই জাতীয় তথ্যর বৈশিষ্ট্য। আচ্ছা, তো পরিসংখ্যানের সংজ্ঞা গেল। আচ্ছা, তারপর পরিসংখ্যানের বৈশিষ্ট্য। তো পরিসংখ্যানের বৈশিষ্ট্য কি কি? তো পরিসংখ্যান হচ্ছে কোনো বিষয়ের সংখ্যাত্মক প্রকাশ, যেমন কতগুলো পরিবারের ছেলে, ছাত্রছাত্রী। তো এটা বৈশিষ্ট্য কি? পরিসংখ্যান অবশ্যই সংখ্যায় প্রকাশিত হতে হবে। যদি সংখ্যায় প্রকাশ করা না যায় তাহলে সেটাকে আমরা পরিসংখ্যান বলতে পারি না। পরিসংখ্যান হলো তথ্যের সমষ্টি, অর্থাৎ যে কোনো একটা তথ্য পরিসংখ্যান হতে পারে না। তো পরিসংখ্যান হচ্ছে অনেকগুলো তথ্য থাকবে, সেটাকে আমরা সাজায় গুছায় উপস্থাপন করব। বরং পরিসংখ্যান হলো কোনো বিশেষ বৈশিষ্ট্যের অনুকূলে তথ্যের সমষ্টি নিয়ে আলোচনা করে। হ্যাঁ, তারপরে বৈশিষ্ট্য। আচ্ছা, এই দুইটা তোমার বৈশিষ্ট্য। তারপর পরিসংখ্যানের কার্যাবলী, অর্থাৎ পরিসংখ্যানে কি কি কাজ থাকে। তো এখানে পরিসংখ্যানের কার্যাবলীকে তোমার কয়েকটা ধাপে ভাগ করা হয়। পাঁচটা ধাপে ভাগ করা হয়। প্রথম ধাপ কি? তোমার তথ্য সংগ্রহ করা। তোমার পরিসংখ্যানের প্রথম কাজ কি? তথ্য বা উপাত্ত সংগ্রহ করা। হ্যাঁ,
আর তথ্য হচ্ছে পরিসংখ্যানের কাঁচামাল স্বরূপ, এগুলো তোমার যেগুলো আন্ডারলাইন করে দিতেছে ওইটা তোমার এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। ওকে, তারপরে তথ্য প্রক্রিয়া করতে হবে, যে তথ্যটা আমি সংগ্রহ করছি ওইটা আমি প্রক্রিয়া করব। তো এটা হচ্ছে দ্বিতীয় ধাপ, এবং এই ধাপে সংগৃহীত তথ্যের মধ্যে কোনো প্রকার ভুল ত্রুটি আছে কিনা সেটা যাচাই করা হয়। তৃতীয় ধাপ হচ্ছে তথ্য উপস্থাপন করা, তথ্য সংগ্রহ প্রক্রিয়াকরণের পর পরিসংখ্যান অনুসন্ধানের তৃতীয় ধাপ হচ্ছে তথ্য উপস্থাপন। তো এই ধাপ হলো কতগুলো সাধারণ বৈশিষ্ট্য অনুসারে তথ্য প্রকাশের প্রক্রিয়া। এই ধাপে মূলত কি করা হয়, তথ্য সমূহের অভ্যন্তরীণ বৈশিষ্ট্যের শ্রেণীকরণ সারণীকরণ করা হয়। তারপরে চতুর্থ ধাপে কি, তথ্য বিশ্লেষণ করা হয়। তথ্য বিশ্লেষণের জন্য বিভিন্ন পরিসংখ্যানিক পদ্ধতি ইউজ করা হয়, যেমন কেন্দ্রীয় প্রবণতা, বিস্তার, বঙ্কিমতা, এগুলো হচ্ছে তোমাদের পরবর্তী চ্যাপ্টারগুলো। হ্যাঁ, এটা হচ্ছে পরিসংখ্যানিক পদ্ধতি। আর হচ্ছে তারপরে ব্যাখ্যা প্রদান করতে হয় যে আমি পরিসংখ্যানিক যে পদ্ধতি আমি ইউজ করলাম এটা পরবর্তীতে কনক্লুশন কি দাঁড়ালো। হ্যাঁ, তো এটা হচ্ছে সর্বশেষ ধাপ, আর এই ধাপে আমরা সিদ্ধান্ত গ্রহণ করে থাকি। আচ্ছা, তারপর দেখবো পরিসংখ্যানের কিছু সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতাগুলো কি কি। তো আমাদের দৈনন্দিন বিভিন্ন সীমাবদ্ধতা আছে। তো প্রথম সীমাবদ্ধতা হচ্ছে পরিসংখ্যান কেবল পুঞ্জীভূত তথ্যের বিশ্লেষণ করে, অর্থাৎ একসাথে অনেকগুলো তথ্য থাকে, শুধুমাত্র একত্রে জমাকৃত তথ্যের উপর পরিসংখ্যান বিশ্লেষণ করে। এটা একটা তথ্য সমষ্টি, একক বা বিচ্ছিন্ন কোনো তথ্য পরিসংখ্যানের অন্তর্ভুক্ত নয়। একক বা বিচ্ছিন্ন কোনো তথ্য পরিসংখ্যানের অন্তর্ভুক্ত নয়, তাই সামগ্রিক ফলাফলের উপর এটা আলোকপাত করে। তারপরে পরিসংখ্যান সংখ্যাভিত্তিক তথ্যের আলোচনা করে, শুধুমাত্র সংখ্যাভিত্তিক তথ্যের পরিসংখ্যান আলোচনা করবে, কোনো গুণবাচক বিষয় নিয়ে এটা আলোচনা করতে পারে না। হ্যাঁ, তাই গুণবাচক বিষয়ের ক্ষেত্রে পরিসংখ্যানের সীমাবদ্ধতা আছে। ওকে, পরিসংখ্যান কেবল গড় বা সর্বপ্রতি হিসাব দেয়, অর্থাৎ পরিসংখ্যান যে তথ্যগুলো আছে সেটার একটা গড় হিসাব দেয়, জ্ঞান বিজ্ঞানের আলোকে হিসাব দেয় না। পরিসংখ্যানের বিধিগুলো পরিবর্তনশীল, অর্থাৎ এটা এমন কোনো বিধি না যে এটা কখনো চেঞ্জ হবে না, এটা পরিবর্তন হতে পারে। হ্যাঁ, আর পরিসংখ্যান একটা পদ্ধতি মাত্র, এটা জাস্ট একটা পদ্ধতি। পরিসংখ্যানের সাক্ষ্য প্রমাণগুলো সাধারণত কোনো ঘটনা সম্পর্কে আসন্ন ধারণা প্রদান করে, কিন্তু সম্পূর্ণভাবে নির্ভুলভাবে এটা ধারণা দিতে পারে না। বোঝা গেল? তো এগুলো হচ্ছে তোমার সীমাবদ্ধতা। তারপর হচ্ছে তোমার সঠিক সিদ্ধান্ত গ্রহণে অক্ষম, পরিসংখ্যান তথ্যের পুরোটা প্রকাশ করে না, এগুলো সবই তোমার সীমাবদ্ধতা। ভুল তথ্যের প্রয়োগ করে, উদ্দেশ্যমূলক অপব্যবহার করে, এগুলো মূলত কি তোমার সীমাবদ্ধতা। তারপরে হচ্ছে পরিসংখ্যানের শ্রেণীকরণ। তো আমরা মূলত পরিসংখ্যানকে তিনটা শ্রেণীতে ভাগ করতে পারি। একটা হচ্ছে বর্ণনামূলক পরিসংখ্যান, এখানে ডিসক্রাইব করব আমরা সম্ভাবনা তত্ত্ব, অর্থাৎ কি হতে পারে না হতে পারে এটার পার্সেন্টেজ, আর ফলিত পরিসংখ্যান, অর্থাৎ যেটা আমি ফিল্ডে অ্যাপ্লাই করব। হ্যাঁ, তো বর্ণনামূলক পরিসংখ্যান কি, সংগৃহীত যে সংখ্যাভিত্তিক তথ্যগুলো আছে সেগুলো শ্রেণীকরণ করা, সারণীকরণ করা, উপস্থাপন সহ বিভিন্ন বর্ণনা প্রদান করা হয়, তাকে বর্ণনামূলক পরিসংখ্যানে বলা হয়। তো এর মধ্যে কি কি ইনক্লুডেড, কেন্দ্রীয় প্রবণতা, বিস্তার, বঙ্কিমতা, সচলতা, সংশ্লেষ, নির্ভরণ। আর সম্ভাবনা তত্ত্বের মধ্যে কি কি ইনক্লুডেড, এখানে মূলত তোমার উদাহরণগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে উদাহরণ দিয়ে বলবে যে বিস্তার কোন পরিসংখ্যানের অন্তর্ভুক্ত, বর্ণনামূলক, সম্ভাবনা তত্ত্ব না ফলিত পরিসংখ্যান। তো এটা তোমার একটু মুখস্থ করতে হবে। সম্ভাবনা তত্ত্বের মধ্যে প্রত্যাশা আছে, ভেদাঙ্ক আছে। আর ফলিত পরিসংখ্যানের মধ্যে জনমিতি, শিক্ষা পরিসংখ্যান, অন্তঃপ্রক্ষেপ, বহিঃপ্রক্ষেপ, ইকোনোমেট্রি, অর্থাৎ যত কঠিন নাম আছে সব হচ্ছে ফলিত পরিসংখ্যানের মধ্যে, এভাবে মনে রাখবা। ওকে, আচ্ছা, পরিসংখ্যানের বিষয়বস্তু। পরিসংখ্যানে কিছু বিষয়গুলো আছে মানে যেটা আমাদের খেয়াল রাখতে হবে। তো এখানে যৌক্তিক ব্যাখ্যা দাঁড় করানোটাই পরিসংখ্যানের মূল লক্ষ্য। তো এখন দেখো আমরা কিছু বিষয়বস্তু খেয়াল রাখবো, যে দৈনন্দিন জীবনের যে বিভিন্ন বিষয়গুলো আছে সেগুলোর একটা বিশ্লেষণধর্মী সাংখ্যিক তথ্য সংগ্রহ করে, তারপরে সহজবোধ্য উপায়ে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করে, গাণিতিক তথ্যমালাকে বিশ্লেষণ করে, গুণগত পরিমাণগত একাধিক বৈশিষ্ট্য থাকে এবং তার মধ্যে যে সম্পর্কটা সেটা আলোচনা করে। তারপর হচ্ছে চলকের সময় ভিত্তিক দায় পরিবর্তন করে, ইহা প্রাপ্ত তথ্যের বৈশিষ্ট্যাবলী এবং তাদের তুলনা করে, বিভিন্ন পদ্ধতির বর্ণনা করে, নমুনায়ন করে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটা সিদ্ধান্ত আসতে সাহায্য করে। বোঝা গেল? ওকে, তারপর হচ্ছে কোনো একটি সংখ্যা বা একাধিক সমাহার কি পরিসংখ্যান হতে পারে, মন্তব্য করো। আচ্ছা, তো কোনো একটা সংখ্যা বা একাধিক সংখ্যার সমাহার কি পরিসংখ্যান হতে পারে কিনা। তো এটার অ্যান্সারে বলা আছে যে পারস্পরিক সম্পর্কহীন কোনো তথ্য যদি থাকে বা সংখ্যা সমাহার থাকে এবং ভিন্ন একটি সংখ্যা পরিসংখ্যান হতে পারে না। হ্যাঁ,
অর্থাৎ এটার মধ্যে সম্পর্ক থাকতে হবে, যে তথ্যগুলো থাকবে একটা অপরটার সাথে রিলেটেড থাকতে হবে, সম্পর্কহীন কোনো ঘটনা পরিসংখ্যান হতে পারে না। যেমন এখানে একটা উদাহরণ বলছে একজন ছাত্রের বয়স 23 বছর, এটা পরিসংখ্যান হবে না, কিন্তু কোনো একটি কলেজের স্নাতক শ্রেণীর ছাত্রদের বয়সের গড় 23 বছর, এটা একটা পরিসংখ্যান হবে। হ্যাঁ, তো এখানে মেইন কথা এটাই যে পরিসংখ্যান তখনই হবে যখন এটার মধ্যে একটা আর একটা তথ্যের সাথে সম্পর্ক যুক্ত থাকবে, এটার মূল কথা এইটাই। আচ্ছা, পরিসংখ্যান বিজ্ঞান ও কলা, বিজ্ঞান নাকি কলা, এই কোয়েশ্চেনটা এসে থাকে প্রায়, এটা ইম্পর্টেন্ট, ক খ এর জন্য ইম্পর্টেন্ট। পরিসংখ্যান বিজ্ঞান না কলা, তার উত্তর পুরোপুরিভাবে এখনো মীমাংসিত নয়, তবে অনেকে এটাকে কলা বলে, অনেকে বিজ্ঞান বলছেন, এবং বাউলি পরিসংখ্যানকে গণনার বিজ্ঞান বলছেন, এবং ব্রিটনিকা থেকে বলছে যে পরিসংখ্যান হলো কোনো তথ্য সারি সংগ্রহ বিশ্লেষণ, অর্থাৎ যে বুকির যে মানে সংজ্ঞাটা আছে ওইটা দিয়েছে। অর্থাৎ এই বিষয়ে এখনো সিদ্ধান্ত উপনীত হওয়া যায়নি বা সম্ভব, বিজ্ঞান কলা ও পরিসংখ্যান কি সেগুলি বিশ্লেষণের ভিত্তিতে একটা সিদ্ধান্ত আসতে সচেষ্ট হব। আচ্ছা, তো এখানে বলছে যে কলা হচ্ছে বিজ্ঞানের প্রায়োগিক ফল, অর্থাৎ বিজ্ঞানকে যখন আমরা জীবনে ইমপ্লিমেন্ট করি তখন সেটাকে আমরা কলা বলি। তো এইটা হচ্ছে সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণের একটা পদ্ধতি। হ্যাঁ, তো পরিসংখ্যান কোনো বিজ্ঞান বা কলা নয়, এটা একটা বৈজ্ঞানিক পদ্ধতি। তাহলে পরিসংখ্যানটা কি? বৈজ্ঞানিক পদ্ধতি, যা আমাদের জীবনচর্চার ক্ষেত্রে একান্ত প্রয়োজনীয় হিসেবে উল্লেখযোগ্য। তো মূল কনক্লুশন এটাই যে এটা বিজ্ঞান বা কলা কোনোটাই নয়, এটা একটা পরিসংখ্যানিক বৈজ্ঞানিক পদ্ধতি। হ্যাঁ, দুইটার মিশ্রণ। এখন আমরা দেখব সমগ্রক বা তথ্য বিশ্ব। তো সমগ্রক বা তথ্য বিশ্বকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সসীম সমগ্রক আর একটা হচ্ছে অসীম সমগ্রক। এখন আগে দেখব সমগ্রক কাকে বলে। কোনো পরিসংখ্যানে অনুসন্ধানের অন্তর্গত কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের অধিকারী সম্ভাব্য সকল উপাদানের সমষ্টিকে আমরা সমগ্রক বলে থাকি। সসীম সমগ্রক, যেই সমগ্রকটা তোমার গুণে শেষ করা যায় বা গণনা করা যায়, গণনা করে শেষ করা যায় তাকে সসীম সমগ্রক বলে। আর অসীম সমগ্রক হচ্ছে গণনা করে শেষ করা যায় না, যেমন মাথার চুল। হ্যাঁ, অনেকের মাথার চুলই নেই, ওইটা ডিফারেন্ট ব্যাপার। আচ্ছা, তারপর নমুনা। নমুনা কি? সমগ্রকে সকল উপাদান থেকে যখন কিছু প্রতিনিধিত্বকারী উপাদান আমরা নিব, এই যে প্রতিনিধিত্বকারী উপাদান নিব, তখন সেটাকে আমরা নমুনা বলি। যেমন ভাতের উদাহরণটা দিলাম, ভাতের হাঁড়ি থেকে যখন 2-3টা ভাত নিই, টিপলে বুঝতে পারি যে ভাতটা হয়েছে কিনা, এটা হচ্ছে নমুনা। চলক কি? চলক হচ্ছে একক ভেদে পরিবর্তনশীল বা যে জিনিসটা হচ্ছে গাণিতিক বৈশিষ্ট্য যা সমজাতীয় বা একই জাতীয় তথ্যের বিভিন্ন মান গ্রহণ ও তা প্রকাশ করতে পারে। হ্যাঁ, যেমন কোনো কারখানায় বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে বয়স, উচ্চতা, দক্ষতা, এগুলো শ্রমিক ভেদে পরিবর্তনশীল। চলক দুই প্রকার, একটা হচ্ছে গুণবাচক চলক আর একটা হচ্ছে সংখ্যাবাচক চলক। গুণবাচক চলক কি? এটা গুণে পরিবর্তনশীল, যেমন মেধা, ধর্ম, অর্থনৈতিক অবস্থা। আর সংখ্যাবাচক চলক কি? উচ্চতা, ওজন, বয়স ইত্যাদি কি তোমার সংখ্যা প্রকাশ করে, তাই এটা সংখ্যাবাচক চলক। তারপর হচ্ছে বিচ্ছিন্ন বা বিরত চলক। বিচ্ছিন্ন চলক কি? যে চলকের মান শুধুমাত্র পৃথক পৃথক মান গ্রহণ করতে পারে তাকে বিচ্ছিন্ন চলক বলে। যেমন কোনো বইয়ের প্রতি পৃষ্ঠার ভুলের সংখ্যা, এটা হচ্ছে বিচ্ছিন্ন চলক। আর অবিচ্ছিন্ন চলক কি? যে চলক কোনো একটি নির্দিষ্ট সীমার অন্তর্গত যে কোনো মান পূর্ণ সংখ্যা ভগ্নাংশ গ্রহণ করতে পারে তাকে অবিচ্ছিন্ন চলক বলে। যেমন ডায়াবেটিস আক্রান্ত 100 জন রোগী দৈহিক উচ্চতা যদি 5 ফুট বা 6 ফুটের মধ্যে হয়, তারপর হচ্ছে দৈহিক উচ্চতা চলক যদি x হয়, তবে এখানে 5 থেকে 6 এর মধ্যে যে কোনো মান গ্রহণ করতে পারবে। অর্থাৎ এখানে দেখো দশমিক চিহ্ন থাকতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে অবিচ্ছিন্ন। আচ্ছা, তারপর ধ্রুবক। ধ্রুবক হচ্ছে কনস্ট্যান্ট, যে মান একক ভেদে অপরিবর্তনীয়, অর্থাৎ পরিবর্তন হয় না, তখন সেটাকে ধ্রুবক বলে। যেমন মানুষের হাতের সংখ্যা 2টা থাকে, মানুষের চোখ 2টা থাকে, এগুলো কি তোমার ধ্রুবক। এখানে একটা সমীকরণ আছে দেখো, y = a + bx, এখানে a ও b হচ্ছে ধ্রুবক। হ্যাঁ, আর x টা হচ্ছে চলক। আচ্ছা, এখন আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে চলকের বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণীবিন্যাস। চলকের বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা চলককে 3 ভাগে ভাগ করতে পারি, এক চলক, তারপরে দ্বিচলক, আর একটা হচ্ছে বহু চলক। এক চলকটা কি? একটা মাত্র বৈশিষ্ট্য প্রকাশ করবে। দ্বিচলকটা কি? দুইটি তুলনাযোগ্য বৈশিষ্ট্য প্রকাশ করবে। এক চলকের উদাহরণ হচ্ছে ছাত্রছাত্রীদের উচ্চতা, ওজন বা বয়স, যে কোনো একটা জিনিস। আর তুলনাযোগ্য বৈশিষ্ট্য কি? যে তোমার এখানে তুলনা করবে ছাত্রছাত্রীর বয়স ও ওজন, এই দুইটা জিনিসের যখন আমি তুলনা করব তখন সেটাকে দ্বিচলক তথ্য বলি। ধরো বয়স হচ্ছে x দ্বারা প্রকাশ করছি, y দ্বারা হচ্ছে ওজন প্রকাশ করছি। হ্যাঁ, তো এটা হচ্ছে x1 y1 x2 y2, এভাবে আমরা দ্বিচলক তথ্য প্রকাশ করি। আর বহুচলক তথ্য হচ্ছে 2 এর অধিক থাকবে, যেমন x y z 3টা। হ্যাঁ, তো এটা হচ্ছে বহুচলক তথ্য। ওকে, তো এখন আমরা গুণবাচক ও সংখ্যাবাচক চলকের মধ্যে পার্থক্য দেখব। গুণবাচক চলক কি?
যে একক ভেদে গুণে পরিবর্তনশীল ও উৎপত্তিগতভাবে সংখ্যায় পরিমাপ করা যায় না, তাকে গুণবাচক চলক বলে। আর পরিমাণবাচক চলক কি, যে একক ভেদে পরিমাণে পরিবর্তনশীল। গুণবাচক চলক সংখ্যায় প্রকাশ করা যায় না, পরিমাণবাচক চলক সংখ্যায় প্রকাশ করা যায়। গুণবাচক চলকের মান বিচ্ছিন্ন ধরনের হয় আর এটা অবিচ্ছিন্ন ধরনের হয়, তো উল্টা। গুণবাচক চলকের কোনো প্রকারভেদ নেই, এটা হচ্ছে দুই প্রকার, বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন চলক। এটা তোমার ইম্পর্টেন্ট সৃজনশীলের জন্য, ক ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট। গুণবাচক চলক পরিমাপ করতে নামসূচক ও ক্রমসূচক স্কেল ব্যবহার করা হয়, আর এখানে শ্রেণীসূচক ও অনুপাতসূচক স্কেল ব্যবহার করা হয়। গুণবাচক চলকের উদাহরণ কি, মেধা, লিঙ্গ, পেশা, ধর্ম, চুলের রং ইত্যাদি গুণবাচক চলক। আর পরিমাণবাচক চলক কি, ওজন, বয়স, উচ্চতা, হ্যাঁ ইত্যাদি হচ্ছে পরিমাণবাচক চলক। আচ্ছা, তারপরে আমরা দেখব বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলকের মধ্যে পার্থক্য কি, যে চলক কেবলমাত্র পৃথক পৃথক মান গ্রহণ করে। কিছুক্ষণ আগে আমরা দেখছি এটা হচ্ছে বিচ্ছিন্ন চলক, আর যেটা সকল মান গ্রহণ করে, পূর্ণ সংখ্যা হতে পারে, ভগ্নাংশ হতে পারে, এটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। তো বিচ্ছিন্ন চলক যে মানগুলো গ্রহণ করে সেগুলো গণনা করা যায়, আর এটা গণনা করা যায় না। এখানে সসীম অসীম দুইটা হতে পারে, আর অবিচ্ছিন্ন চলকের মান সর্বদাই অসীম। বিচ্ছিন্ন চলকের মান নির্দিষ্ট থাকে, কিন্তু অবিচ্ছিন্ন চলকের মান নির্দিষ্ট থাকে না। তো এটার উদাহরণ হচ্ছে ছাত্রছাত্রীদের সংখ্যা বিভিন্ন কলেজের, আর এটার উদাহরণ হচ্ছে উচ্চতা। বোঝা গেল? ওকে, তারপরে হচ্ছে এক চলক ও দ্বিচলক তথ্যের মধ্যে পার্থক্য বলছে। তো এক চলক তথ্য আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে একটি মাত্র বৈশিষ্ট্য প্রকাশ করে, এখানে দুইটা বৈশিষ্ট্য প্রকাশ করে। এটা সরল সারণীতে উপস্থাপন করা হয়, আর এটা দ্বিমুখী সারণীতে উপস্থাপন করা হয় দ্বিচলক তথ্য। এক চলক তথ্যের মধ্যক মান, বিস্তার, পরিঘাত, বঙ্কিমতা, সচলতা পরিমাপ করা যায়, আর এটা পরিমাপ এখানে শুধু তথ্যের সংশ্লেষ ও নির্ভরণ পরিমাপ করা যায়। এক চলককে এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করা হয়, দ্বিচলককে এক্স ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। এক চলক তথ্য লেখ বা নকশা উপস্থাপন করা যায়, আর এটা শুধু লেখচিত্রে উপস্থাপন করা যায় দ্বিচলক তথ্য। হ্যাঁ, তারপরে এটার উদাহরণ হচ্ছে উচ্চতা, ওজন বা বয়স ছাত্রছাত্রীদের, আর এটা হচ্ছে স্বামী ও স্ত্রীর বয়স। হ্যাঁ, তো এগুলো হচ্ছে মূলত কম্প্যারিজন, এগুলো খ নম্বরে আসতে পারে। তারপরে মূল ও মাপনী সম্পর্কে এখানে বলা হয়েছে, মূল কোনটা আর মাপনী কোনটা। আচ্ছা, তো মূল হচ্ছে কোন তথ্য সারির মানগুলো সহজভাবে গণনার জন্য প্রতিটি মান হতে যে মানটি যোগ বা বিয়োগ করা হয় তাকে মূল বলে। প্রতিটি মান হতে যে মানটি যোগ বা বিয়োগ করা হয় তাকে মূল বলে, আর গুণ বা ভাগ করলে সেটাকে মাপনী বলে। তাহলে যোগ বিয়োগ করলে মূল, গুণ ভাগ করলে মাপনী। হ্যাঁ, তো এখানে দেখো তোমার উদাহরণ দেওয়া আছে, ইকুয়াল টু এক্স আই মাইনাস আই ডিভাইডেড বাই সি। এখানে এ যেহেতু মাইনাস করছে তাই এ কে মূল বলবো, আর সি যেহেতু ভাগ করছে তাই সি কে আমরা মাপনী বলবো, এটা লিখে নিবা। হ্যাঁ, উদাহরণ দিছে দেখো, এখানে ইউ ইকুয়াল টু এক্স মাইনাস 9 ডিভাইডেড বাই 2। এখানে 9 হচ্ছে মূল আর মাপনী হচ্ছে কি তোমার 2। তো এটার মানগুলো হবে 24, যা গণনার কাজে আমাদের সুবিধা দেয়। তো এখানে উদাহরণ একটা দিছে দেখো, মনে করি কোনো তথ্যচারী চলক এক্স, মানগুলো দেওয়া আছে। এটা নতুন চলক কত, এক্স ইন্টু এক্স মাইনাস 5। এখানে মূল -5 এবং মাপনী 5। তো এখানে দেখো যোগ বিয়োগ করে প্রত্যেকটা মান বের করছে। 20 ফার্স্টেরটা থেকে, এই যে এক্স হচ্ছে এগুলো চলক, এগুলো কি এক্স এর মান দেখো প্রত্যেকটা বসাইছে, আর সেম ভাবে তোমার মানটা বের করছে। ওকে, তারপরে পরিমাপন স্কেল। তো পরিমাপন স্কেল বলতে আমরা কি বুঝি, পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী কোনো বৈশিষ্ট্য, বস্তু বা ঘটনাকে আমরা পরিমাপন বলতে পারি। এটার উদাহরণ হচ্ছে পৃষ্ঠার সংখ্যা, উচ্চতা, বিস্তার ইত্যাদি। আর পরিমাপন স্কেল বলতে আমরা কি বুঝি, কোনো বৈশিষ্ট্য, বস্তু বা ঘটনাকে সংখ্যায় প্রকাশ করার পদ্ধতিকে আমরা পরিমাপন স্কেল বলি। আজগর আলী উচ্চতা 5.6 ফুট। এখন পরিমাপনের প্রকারভেদ আমরা দেখব, যে স্কেলের সাহায্যে পরিমাপ করার পদ্ধতির নাম হচ্ছে পরিমাপন স্কেল। তাই পরিমাপনকে স্কেলের উপর ভিত্তি করে আমরা 4 ভাগে ভাগ করতে পারি, যেমন হচ্ছে নামসূচক পরিমাপক, ক্রমিক সূচক বা ক্রমসূচক পরিমাপক, শ্রেণী সূচক বা ব্যাপ্তি সূচক বা পার্থক্য সূচক পরিমাপক, অনুপাত সূচক বা আনুপাতিক পরিমাপক ইত্যাদি। তারপরে এখন আমরা প্রত্যেকটা ডিটেলস পড়বো। নামসূচক পরিমাপক কি, যেখানে তোমার প্রতীক বা সংখ্যা দ্বারা একটি বিশেষ পরিচিতি প্রদান করা হয় তাকে নামসূচক পরিমাপক বলি। আর এখানে চলকের মানগুলো ক্রম, যোগ বা বিয়োগ, গুণ ভাগ কোনো অর্থ বহন করে না, যেমন লিঙ্গ, জন্মস্থান, গাড়ির মডেল নাম্বার, এগুলো নাম দেখে আমরা আইডেন্টিফাই করি, তাই এটা নামসূচক পরিমাপক। তো এখানে এমসিকিউটা প্রায়ই আসে। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, কোনটা কোন পরিমাপকের মধ্যে পড়ে। তো এখানে উদাহরণগুলো একদম ঠাটায় মুখস্থ করবা। তারপরে ক্রমসূচক বা ক্রমিক পরিমাপক কি, যে এই পরিমাপন স্কেলের সাহায্যে
প্রতীক সংখ্যা দ্বারা একটি বিশেষ পরিচিতি প্রদান করা হয়, বিশেষ পরিচিতি প্রদান করা হয় এবং মানের ভিত্তিতে ক্রম অনুসারে বিন্যস্ত করা হয়, তাকে ক্রমসূচক পরিমাপক বলে। যেমন খুব ধনী, মধ্যবর্তী ও গরিব। হ্যাঁ, এখানে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় না। শ্রেণীসূচক বা পরিমাপক বা ব্যাপ্তিসূচক পরিমাপক কাকে বলে? যে স্কেলের সাহায্যে বিভিন্ন সমান সংখ্যক একককে পার্থক্য বা শ্রেণীগত বিভেদ করা যায় এবং শূন্য পরম শূন্য হয় না, এটা একদম 3 স্টার। শূন্য পরম শূন্য হয় না কোন ধরনের পরিমাপনে? সেটা হচ্ছে শ্রেণীসূচক পরিমাপনে, তাকে শ্রেণীসূচক পরিমাপন বলা হয়। এক্ষেত্রে চলকের মানগুলো ক্রম। আচ্ছা, এইচএসসি পরীক্ষা যদি আদৌ ভাই বাংলা, আচ্ছা এখানে মেইন কথা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস ধরো তাপমাত্রা। এখন 0 ডিগ্রি সেলসিয়াস মানে কি? কোনো তাপ নাই? তাপ কিন্তু আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে তোমার পরম শূন্য না, তো এই শূন্যটা কিন্তু পরম শূন্য না। তো এই যে তাপমাত্রা, এটা শ্রেণীসূচক পরিমাপন। আচ্ছা, অনুপাত সূচক বা আনুপাতিক পরিমাপন কি? এখানে শূন্য পরম শূন্য। হ্যাঁ, যেমন কোন কলেজে এইচএসসি পরীক্ষার্থীতে জিপিএ 5 প্রাপ্ত ছাত্রদের সংখ্যা এত, দেখা যাচ্ছে প্রথম সেকশনে 5 প্রাপ্ত ছাত্রদের সংখ্যা দ্বিতীয় সেকশনের সংখ্যা দ্বিগুণ, আর জিপিএ 5 প্রাপ্ত ছাত্র সংখ্যা শূন্য দ্বারা বোঝায় ওই সেকশনে কোনো জিপিএ 5 পাইনি, তাই এখানে শূন্য পরম শূন্য, অর্থাৎ শূন্য মানে অ্যাবসেন্স। হ্যাঁ, যেমন পরিবারের সংখ্যা, ওজন, উচ্চতা। আমি যদি বলি 0 কেজি, তার মানে কি? তার কোনো ওজন নাই। বোঝা গেল? আচ্ছা, তো এখানে দেখো এক নজরে একটা ছক আকারে দেওয়া আছে পরিমাপন স্কেলগুলা, নামসূচক, ক্রমিক সূচক, শ্রেণীসূচক আর আনুপাতিক হারে। তো এখানে দেখো তথ্যকে কেবলমাত্র পরিচিতি প্রদান করা হয়, শ্রেণীকরণ করা হয়। এটার উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মুখস্থ করবা। বিশেষ করে শ্রেণীসূচকটা মুখস্থ করবা আর আনুপাতিকটা মুখস্থ করবা, এই দুটার মধ্যে তোমরা প্যাচ লাগাও। আচ্ছা, তো তথ্যকে পরিচিতি এবং ক্রম প্রদান করা হয়, শ্রেণীকরণ করা হয়, মানের ভিত্তিতে ক্রম প্রদান করা হয়। এখানে শূন্য পরম শূন্য হয় না, এখানে শূন্য পরম শূন্য হয়। শ্রেণীকরণ করা হয় সেম, জাস্ট শ্রেণীগত বিভেদে পরিমাপ করা হয়, স্কেলে পরম শূন্য বিদ্যমান। তাপমাত্রা মেধাস্কোর, তাপমাত্রা পরীক্ষায় প্রাপ্ত নম্বর, শ্রেণীসূচক। আর উচ্চতা, ওজন, দৈর্ঘ্য, এটা হচ্ছে আনুপাতিক। হ্যাঁ, এই দুটার মধ্যে কিন্তু গ্যাঞ্জাম লাগবেই। মোস্ট অফ দ্য স্টুডেন্টে তোমাদের এই দুটার মধ্যে গ্যাঞ্জাম লাগবে, তো এটা ভালো করে দেখবা। আচ্ছা, তারপরে এখানে আমরা প্রতীকের ধারণা, বাস্তব উদাহরণ কিছু দেখব। তো এটা হচ্ছে তোমার পাই বা প্রোডাক্ট এর চিহ্ন, আর এটা হচ্ছে সামেশন মানে কি? সমষ্টি, যোগ চিহ্ন। এটা চলক আর n সংখ্যক মান x1 x2 xn। তারপর এটা হচ্ছে সামেশন অফ xi মানে x চলকগুলোর সমষ্টি। হ্যাঁ, আর তো এটাকে দেখো আমি যেটা বললাম সেম, সামেশন অফ xi 1 থেকে n পর্যন্ত তোমার উপাদান সংখ্যা। তো এই সংখ্যাকে বলা হয় সাফিক্স। হ্যাঁ, আচ্ছা, i কে তোমার সাফিক্স বলা হয় অনেক সময়। সামেশন অফ xi i equal to 1 to the power n, অর্থাৎ i এর মান 1 থেকে n পর্যন্ত। আচ্ছা, তারপরে বর্গের সমষ্টি দিছে, মানে এগুলো জাস্ট তোমার দেখাইছে যাতে তুমি পরিচিত হতে পারো। এর n সংখ্যক মানের সমষ্টি a equal to n এ, চলক x এর মানের গুণফল, সবগুলো গুণ দিছে xi। হ্যাঁ, প্রোডাক্ট xi। আর সমষ্টি হচ্ছে দেখো সামেশন অফ এ, আর গুণফল কি? প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট অফ xi। হ্যাঁ, এই যে প্রোডাক্ট অফ xi, যেখানে 1 থেকে n পর্যন্ত, এটাকে বলা হয় পাই বা ক্যাপিটাল পাই। আচ্ছা, এখানে কিছু উপপাদ্য আছে, উপপাদ্যগুলো ইম্পর্টেন্ট। যেমন দেখো, উপপাদ্য 1 কি? a ও b যদি ধ্রুবক হয়, দুটি ধ্রুবক, এবং x একটি চলক হলে প্রমাণ করো যে axi b ইকুয়াল টু a ইন্টু xi মাইনাস mb। হ্যাঁ, তো এখানে দেখো ধ্রুবক যেটা ছিল সেটা বামে নিয়ে আসছে, তারপরে সামেশনটা চলকের উপর পড়ছে। হ্যাঁ, তো মনে করি কোনো চলক x এবং m সংখ্যক মানসমূহ যথাক্রমে এত এবং b দুইটি ধ্রুবক, বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড xi, তো প্রত্যেকটা জায়গায় x1 x2 xm দিছে। হ্যাঁ, তারপরে প্রত্যেকটা আমরা যোগ করলাম, ax1 ax2 axm যোগ করলাম, ধ্রুবকটার এক জায়গায় নিয়ে গেলাম, মাইনাস b প্লাস b প্লাস b নিলাম। তারপরে x গুলা নিয়ে এটা কমন নিলাম, কমন নিয়ে a ইন্টু, তারপরে x1 ধ্রুবক, একটা হচ্ছে চলক আর একটা হচ্ছে ধ্রুবক। তারপরে a এখানে থাকলো, সামেশন অফ, এটাকে আমরা কি লিখতে পারি? সামেশন অফ xi। আর এটাকে আমরা কি লিখতে পারি? মাইনাস, এটা যেহেতু গুণ,
এই যে বি প্লাস বি প্লাস বি এম সংখ্যক বি অর্থাৎ এম বি। তো এখানে এমবি মানে হয় মোবাইলের এমবি না কিন্তু, অর্থাৎ এম সংখ্যক বি বোঝানো হয়েছে। তাই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। হ্যাঁ, উপপাদ্য 2 এ আমার প্রমাণ করতে বলছে যে সামেশন অফ এ এক্স আই বি হোল স্কয়ার, অর্থাৎ বর্গ এখানে আছে, অর্থাৎ এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এই সূত্রটা। হ্যাঁ, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র এখানে মূলত প্রুফ করা হয়েছে, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তো এটা দুইটা ধ্রুবক, বাম পক্ষ দেওয়া আছে, এটা বাম পক্ষকে ভাঙলাম, প্রত্যেকটার স্কয়ার যুক্ত করে দিলাম, এটার সাথে এক্স স্কয়ার দিলাম, এক্স এর সাথে স্কয়ার দিলাম। হ্যাঁ, তারপরে এখানে 2abx দিলাম আর এখানে বি স্কয়ার দিলাম। তারপরে তোমার স্কয়ারটা একসাথে নিলাম, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তো এটা হচ্ছে তোমার আলটিমেটলি তোমার চলকগুলো। হ্যাঁ, আপাতত কে সংখ্যক তোমার চলক আছে এটা আমরা ধরে নিছি। তো এইভাবে আমরা প্রত্যেকটা চলক a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার আলাদাভাবে করে ফেলবো। হ্যাঁ, তো এখানে এটা আলাদা করলাম, এই x2 একসাথে আনলাম, এখানে তো 1 1 ছিল, তো এখানে 1 2 কে একসাথে নিয়ে আসলাম, এখানে abx 1 2 কে একসাথে নিয়ে আসলাম, বি স্কয়ার একসাথে নিয়ে আসলাম। হ্যাঁ, তারপরে ধ্রুবকগুলো কমন নিলাম, a স্কয়ার কমন নিলাম, এখানে হচ্ছে kb স্কয়ার নিলাম, এখানে কে সংখ্যক বি স্কয়ার আছে তাই kb স্কয়ার নিলাম, আর মাইনাস 2ab কমন নিয়ে আর চলকগুলো একসাথে লিখে ফেললাম। তো এটা আমার কি হচ্ছে এ স্কয়ার, এটাকে আমরা কি লিখতে পারি, সামেশন অফ এক্স আই স্কয়ার লিখতে পারি না, এই যে এইটাকে, এটা আমরা ওইটা লিখলাম, 2ab কে আবার সামেশন অফ এক্স আই লিখতে পারি প্লাস kb স্কয়ার, অতএব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ। এটা হচ্ছে উপপাদ্য 2। ওকে, এখন উপপাদ্য 3 এ কি আছে? আচ্ছা, উপপাদ্য 3 এও সেম জিনিস, a মাইনাস বি হোল স্কয়ার সূত্র সেম ভাবে অ্যাপ্লিকেশন করছে, এনসি স্কয়ার আছে, তো এখানে সেম ভাবে সামেশন দিছে, এখানেও সামেশন দিছে। তো এখানে মূলত কি করছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার দিছে। হ্যাঁ, তো প্রত্যেকটা আবার আলাদা করছে, এই যে 1 f1 x1 f2 x2 fk xk, হ্যাঁ এইভাবে আলাদা করছে। তারপরে প্রত্যেক বর্গ এক জায়গায় আনছে, তারপরে 2c ধ্রুবক এক জায়গায় নিয়ে কমন নিছে, তারপর আবার ধ্রুবকের বর্গ আনছে, সি স্কয়ারের বর্গ আনছে, তারপর আবার ধ্রুবক কমন নিছে। তো এইভাবে প্রত্যেকটা সামেশন দেখো বসায় দিছে। তো সামেশন বসালে আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ পাবো। ওকে, যতটা কমপ্লিকেটেড মনে হইতেছে অতটা কমপ্লিকেটেড না। তো এটা রাজশাহী বোর্ডে আসছিল যে প্রমাণ করো সামেশন অফ এক্স আই হোল স্কয়ার ইকুয়াল টু সামেশন অফ এক্স আই হোল স্কয়ার ডাবল সাম আই নট ইকুয়াল টু জে। হ্যাঁ, তো এখানে দেখো এন সংখ্যক চলকের মানগুলো দেওয়া আছে x1 x2 xn। তো লেফট হ্যান্ড সাইডে এটা দেওয়া আছে, তো লেফট হ্যান্ড সাইডে যেহেতু এটা দেওয়া আছে তার মানে এটাকে ভেঙে আমরা x1 প্লাস x2 প্লাস x1 xn লিখতে পারি। তো এটাকে আমরা যেহেতু এটা স্কোয়ার তাই এটাকে আমরা জোড়া লিখতে পারি। হ্যাঁ, x1 প্লাস x2 প্লাস xn ইন্টু x1 প্লাস x2 প্লাস xn। তারপরে আমরা যেটা করব, স্কোয়ারগুলা একসাথে, এই যে এটার সাথে এটা গুণ করব। হ্যাঁ, এটার সাথে এটা না, সরি, আমরা কি করব যে এই যে x1 হোল স্কয়ার করতে আসলে, এই যে x1 হোল স্কয়ার, তারপর x1 x2 x1 এর সাথে আবার এটা গুণ দিব। হ্যাঁ, তো এইভাবে করে x1 xn আসছে, তারপর সেম ভাবে x2 x1, এভাবে আমরা আস্তে আস্তে এই যে x2 x1 x2 x2, হ্যাঁ এভাবে আমরা গুণ করব, গুণ করে তোমার xn হোল স্কয়ার এভাবে আসতেছে। তো প্রত্যেকটা x1 হোল স্কয়ার একসাথে নিয়ে আসবো, চলকগুলো আলাদা নিয়ে আসবো, তারপরে x2 x1 সবগুলো চলক আলাদা নিয়ে আসবো। তো আলাদা নিয়ে আসলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সামেশন অফ xi হোল স্কয়ার ডাবল সাম xi xj ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। ওকে, তারপর উপপাদ্য 5 এ কি আছে? উপপাদ্য 5 এ আছে হচ্ছে প্রোডাক্ট। এতক্ষণ আমরা যোগ বিয়োগ দেখছি, এখন আমরা গুণ দেখব। তো প্রোডাক্ট এটা প্রমাণ করতে বলছে, তো বাম পক্ষে এটা আছে। তো প্রত্যেকটা চলক বসায় দাও, 2 2 x কে বসায় দিলাম, তারপরে চলকগুলো আলাদা করো, দুইটা চলক আলাদা করে ফেলো, x কে এক পাশে নিয়ে আসো, y কে এক পাশে নিয়ে আসো, নিয়ে আসার পরে i ইকুয়াল টু 1 পেলা। তো নিয়ে আসার পরে যেটা পাবো সেম জিনিস, প্রোডাক্ট xi, তো এটা হচ্ছে প্রোডাক্ট xi আর এটা হচ্ছে প্রোডাক্ট yi, কারণ প্রত্যেকটা গুণ আকারে আছে, এখানে কি প্লাস মাইনাস আছে নাই, তাই এগুলো প্রোডাক্ট হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে এখানে তিনটা ফরম্যাট দেখাইছে যে উচ্চতর দক্ষতা সহজভাবে সমাধানের জন্য চলকের বিচ্ছিন্ন এবং পৃথক পৃথক মানগুলোর ক্ষেত্রে, চলকের সমষ্টির মানগুলোর ক্ষেত্রে বিভিন্ন চলকের পরিমাপন স্কেল শনাক্ত করুন। তো
তো তিনটা ফরম্যাটে তোমার গাণিতিক সমস্যাবলী তুমি সহজে সমাধান করতে পারো। ওকে, তো ফরম্যাট 1 কি, যে এখানে তোমার চলকের বিভিন্ন মানগুলো দেওয়া আছে, 4টা মান দেওয়া আছে। তো এখানে দেখো সুমন বললেন যে এই মানে কোনো পার্থক্য নাই। তো গ নাম্বারে বলছে এটার মান নির্ণয় করো, সুমনের বক্তব্যের যথার্থতা যাচাই করো। তো এখানে দেওয়া আছে কি x1 এর মান দেওয়া আছে, x2 এর মান দেওয়া আছে, প্রত্যেকটার মান দেওয়া আছে। আমরা জাস্ট লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এটা প্রুফ করব। ওকে, তো দেখো এখানে লেফট হ্যান্ড সাইডে x1 x2 x3 প্রত্যেকটার মান বসায় 6 আসতেছে, আর এটা সামেশন অফ i ইকুয়াল টু 1 টু দি পাওয়ার 4, এই যে এটা আর কি xi প্লাস 3। এখানে তোমরা আমরা ইয়া করলাম, ভাগ করলাম, x1 প্লাস 3 x2 প্লাস 3, তারপরে আমরা মানগুলো বসায় দিলাম, 30 আসতেছে। হ্যাঁ, মান 30 আসতেছে। তো ঘ নাম্বারে কি বলছে, সুমনের বক্তব্যের যথার্থতা যাচাই করো। তো যাচাই করার ক্ষেত্রে তার বক্তব্য ওয়াইজ আমার মান বসাতে হবে। তো x1 হোল স্কোয়ার, x2 হোল স্কোয়ার, x3 হোল স্কোয়ার সবটা লিখলাম, লিখে জাস্ট মানটা বসায় দিলাম। হ্যাঁ, মানটা বসায় দিলে আমার 206 আসতেছে। তারপরে তার সেকেন্ড বক্তব্য xi মাইনাস 4 হোল স্কোয়ার, এখানে আমরা মান বসায় দিব, মান বসায় দিলে 126 আসতেছে। তো এখানে ফার্স্টেরটা আসছে 206, কিন্তু পরেরটা আছে 126, অতএব দুইটা সমান না, অতএব সুমনের বক্তব্যটা সঠিক না। হ্যাঁ, ওকে, তারপর উদাহরণ 3-এ দেখো তোমার 3টা ম্যাচে মোস্তাফিজুর রহমানের উইকেট শিকারের সংখ্যা দেওয়া আছে। তো এখানে দেখাতে বলছে সামেশন অফ xi প্লাস y হোল স্কোয়ার ইকুয়াল টু এত, তারপরে আমেনা ম্যাডামের বক্তব্যের সঠিকতা যাচাই করে। তো এটাও একটা ম্যাথ, সেম টাইপের ম্যাথ। তো তোমার মানগুলো আগে লিখবা, মানগুলো লিখে তোমার বাম পক্ষ আর ডান পক্ষে তোমার জাস্ট মানগুলো বসায় দিবা, আর কোনো কাজ নাই। দেখো মান বসায় দিছে জাস্ট, এখানেও কি জাস্ট তোমার মান বসায় দিছে, আর কিচ্ছু না। এর জায়গায় x1, হ্যাঁ, x2 x3, 2 x1 x2 x3 সেম জিনিস। হ্যাঁ, সেম জিনিস, জাস্ট তোমার মানগুলা বসায় দিতে হবে। তো দেখবা বাম পক্ষ সমান সমান ডান পক্ষে সেম মানটা আসতেছে, 261 আসতেছে। ঘ নাম্বার, তো ঘ নাম্বারে হচ্ছে তোমার xi হোল স্কোয়ার। তো এখানেও সেম জিনিস, এটাকে আমরা ভাঙলে x1 x2 x3, যেহেতু আমার 3টা মান আছে 1 2 3, i ইকুয়াল টু 1 2 3, তার মানে 3টা আছে। তারপরে আমরা মান বসায় দিলাম, সেম ভাবে এখানে i ইকুয়াল টু 1 2 3, 3টা মান বসালাম, মান বসায় দিলাম। অর্থাৎ দুইটা মান যেহেতু সেম না, তাহলে নট ইকুয়াল টু এত। আবার সেম ভাবে আমরা প্রমাণ করব o এর ক্ষেত্রে। তো এটাও সেম না, নট ইকুয়াল টু এত। তা আমেনা ম্যাডামের বক্তব্য সঠিক, মানে তিনি বলছিলেন যে দুইটা সেম না। ওকে, তারপরে এখানে 4 নম্বর উদাহরণ আছে যে মুমিন স্যার বলেন যে এত, যে 5 বিয়োগফলের বর্গের সাথে উহার নিজ নিজ গুণসংখ্যার গুণফলের সমষ্টি সমান হয় না। তো ফার্স্ট এটার মান নির্ণয় করতে বলছে, আগে এটাকে বসালাম 1 থেকে 3 পর্যন্ত, প্রত্যেকটার মান বসায় দিলে 46 আসবে। আচ্ছা, তারপর মুমিন স্যারের বক্তব্য, আগে লেফট হ্যান্ড সাইড মান বসাবা, মান বসায় আসতেছে 310, রাইট হ্যান্ড সাইড মান বসাবা, মান বসায় আসতেছে 150। যেহেতু সমান না, তাহলে মুমিন স্যারের বক্তব্য সঠিক। হ্যাঁ, তারপরে ফরম্যাট 2 এ দেখো তোমার এখানে রাইসা বলেন যে xi ইকুয়াল টু এত, এখানে 10টা তোমার মান দেওয়া আছে। যেহেতু 10টা মান দেওয়া আছে, এখানে xi ইকুয়াল টু 20 and xi হোল স্কোয়ার ইকুয়াল টু 400, তারপর হচ্ছে x স্কোয়ার প্লাস 5xi প্লাস 10 দেওয়া আছে। তো প্রত্যেকটার একটা মান দেওয়া আছে, প্রত্যেকটার মান দিয়ে আমরা 600 পাচ্ছি গ নাম্বার। আর রাইসার বক্তব্যের সঠিকতা যাচাইয়ের জন্য লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দেখতে হবে। লেফট হ্যান্ড সাইডের মান আমরা বসায় দিলাম, তো 20 মাইনাস 10 ইন্টু 4 ইকুয়াল টু মাইনাস 20, আর এখানে আসতেছে 60। যেহেতু দুইটা সমান না, তাই রাইসার বক্তব্য আমরা সঠিক বলতে পারি। আচ্ছা, তো প্রত্যেকটা উদাহরণই তোমার মোটামুটি সেম। হ্যাঁ, ফরম্যাট 3-এ দেখো কি আছে। ফরম্যাট 3-এ তোমার একটি আমবাগানের 60টি গাছকে 1 থেকে 7 পর্যন্ত নাম্বার দেওয়া হয়েছে। তো এখানে বলছে উপযুক্ত চলক ও প্রতীকের সাহায্যে তোমার প্রকাশ করতে বলছে, আর নামসূচক স্কেলে পরিমাপযোগ্য বিচ্ছিন্ন চলক ব্যবহার করা হয়েছে কিনা এটা যুক্তি দিতে বলছে। তো মোট আমের মূল্য আমরা হচ্ছে আগে ভাগ করে ফেলবো, 1 থেকে 7 পর্যন্ত লিখে ফেললাম। আমরা জাস্ট আমের সংখ্যাকে fi এবং প্রতিটা আমের মূল্যকে xi ধরবো। হ্যাঁ,
এই যে আমের মূল্যকে এক্স আই ধরে প্রত্যেকটা জাস্ট মানটা বসায় দিব, যে 250-এর সাথে 5 গুণ হয়েছে, 241-এর সাথে 3 গুণ হয়েছে, তো টোটাল আমরা পাচ্ছি 8055 টাকা। তো আমের মূল্য টোটাল 8055 টাকা। তারপরে ঘ নাম্বারে হচ্ছে তোমার আমসূচক, মানে তোমার কোন স্কেলে পরিমাপ করা হয়েছে আমের সংখ্যাটা সেটা বলা হয়েছে। তো এটা হচ্ছে নামসূচক স্কেল। তারপরে নামসূচক স্কেল নিয়ে আমরা যেটা জানি সেটা নিয়ে তোমার বিস্তারিত লিখে দিব। হ্যাঁ, তারপরে আরো উদাহরণ আছে। আচ্ছা, তো উদাহরণ 15টা আমরা দেখব। 15তে কি বলা আছে যে দৈনিক খাদ্য বাবদ মোট ব্যয় নির্ণয় করো, আর পরিমাপন স্কেলের দৃষ্টিকোণ থেকে জামাল ও কামালের অবস্থা বিবেচনায় তোমার অবস্থা কি হবে। তো এখানে পরিবারের সদস্য সংখ্যা আমরা এফ আই ধরে নিব এবং জনপ্রতি দৈনিক খাদ্য বাবদ ব্যয়ের পরিমাণ এক্স আই ধরে নিব। তো 5টি পরিবারের দৈনিক খাদ্য বাবদ ব্যয় কত হবে? সামেশন অফ আই ইকুয়াল টু 1 to 5 এফ আই এক্স আই। তো এখানে প্রত্যেকটা 1 দিব, 2 দিব, 3 দিব, 4 দিব, 5 পর্যন্ত দিব। জাস্ট মানটা বসায় দিব। মান বসায় দিলে আমার কত আসতেছে? 1727 টাকা। এই 1727 টাকা হচ্ছে দৈনিক খাদ্য বাবদ ব্যয়। হ্যাঁ, তারপরে ঘ নাম্বারে কি বলা আছে যে পরিমাপন স্কেলের দৃষ্টিকোণ থেকে জামাল ও কামালের অবস্থা বিবেচনায় তোমার অবস্থান কি হবে। তো পরিমাপন স্কেলের প্রথমে কাকে বলে কি এটা তুমি ডিসক্রাইব করবা। যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়। কামালের মন্তব্যে পরিবারের সদস্য সংখ্যার পরিমাপককে আমরা বীজগণিতে ব্যবহার করতে পারি এবং পরিমাপন স্কেলে শূন্য পরম শূন্য হয়। হ্যাঁ, তাকে অনুপাতিক সূচক স্কেল বলে। হ্যাঁ, তো এই জিনিসগুলা একটু বর্ণনা করবা। তো ঘ নাম্বারে তোমার মার্ক দিয়ে দিবে। তো এই চ্যাপ্টারটা মূলত তোমার থিওরি, মেইনলি তোমার থিওরি থেকেই আসে, আর 2-1টা উপপাদ্য তোমার চলে আসে। ওই উপপাদ্যগুলো একটু ভালো মতো প্র্যাকটিস করলে হয়ে যাবে। হ্যাঁ, তো আশা করি তোমরা চ্যাপ্টারটি বুঝতে পেরেছো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।